আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যাপনের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি জয়সওয়াল। এর আগে দুপুরে হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠানোর কথা জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চিঠি আর কি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। আপনি অন্তত একটা স্ট্যান্ড, একটা যে আপনার রিয়াকশন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, না, ভারত সরকারকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ফোনালাপে উভয় নেতা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। স্থানীয় সময় সোমবার এই ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই ফোনালাপে চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ায় ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সাথে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। হোয়াইট হাউসের এই বিবৃতিতে বলা হয়েছে, একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবুদুল্লাহ শেখ। সোমবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে শেখ জানান, 1972 সাল থেকে বাংলাদেশের দারিদ্র্য হ্রাস, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতিতে $45 বিলিয়ন ঋণ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। শেখ প্রধান উপদেষ্টাকে জানান, সম্প্রতি চট্টগ্রাম শহরে স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন উন্নতির পাশাপাশি জলবায়ু এবং পরিবেশগত স্থিতিশীলতা তৈরিতে প্রায় $1.2 বিলিয়ন অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগের জন্য বিশ্বব্যাংকের সহায়তার প্রতিশ্রুতিও দেন শেখ। ভোটাধিকার আদায়ে 5ই আগস্টের মতো রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দায়িত্বশীল জায়গায় বসে ভুল কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে তিনি বলেন, উগ্রবাদ মোকাবিলা ও প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফর রহমান মিঠুকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির দীর্ঘ সময়ের রাজপথের আন্দোলন ও ত্যাগেই শেখ হাসিনার পতন সম্ভব হয়েছে। অধিকার রক্ষায় প্রয়োজনে আবারও রাজপথে লড়াইয়ের জন্য কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আমারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য। দেশের জনগণ অনেক নির্যাতন সহ্য করেছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ নির্বাচন চায়। বাজার দর সহনীয় পর্যায়ে রাখা, জনগণের নিরাপত্তা সহ নানা প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। দায়িত্বশীল পর্যায়ে ব্যক্তিদের সংযত হয়ে কথা বলার আহ্বান জানান তিনি। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা ব্যবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে।
দুইজনের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে। তখনই তিনি বলেছেন আমাদের পার্লামেন্ট একটা, পার্লামেন্ট যদি দুইটা হয়, দুই কক্ষ হয়, অর্থাৎ আরেকটা উপরে যদি থাকে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দেশে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন 2 মাসে নয়, গত 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে ঢুকেছে। তবে সীমান্তে দুর্নীতির অভিযোগের কথা এড়িয়ে যান তিনি। জানান, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনার পুনঃ তদন্তে কমিশন গঠন করা হয়েছে। সোমবার সকালে বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কোনো মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। এই 60,000-কে ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে। এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। রোববার পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের একদিন পরই বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, 2 মাসে নয় 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে অনুপ্রবেশ করেছে। তবে সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রশ্ন এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2 মাসে না, এই এত বছরের অ্যাকোমোডেশন, এই 60,000-এর মতো বিগত এই অনেক বছরে যাবার, কিন্তু এই অ্যাকোমোডেশনটা হইলো 60,000 হইলে হয়তো এটা স্লিপিং অফ টাং হইতে পারে। ওইটা পররাষ্ট্র উপদেষ্টার হয়তো কিন্তু আমি যেটা জানি ওইটা, যেহেতু আমরা তো বর্ডারে থাকি 2017 সালের পরে থেকে, মানে ওই গণনা তো ওই সময় হয়েছে, এরপরে থেকে যে এইটা হয়েছে, এইটার অনুমান প্রায় 50,000 হতে পারে, 60,000 হতে পারে। বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত পরিবারদের সদস্যদের দাবির প্রেক্ষিতে ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন, এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মারধর ও গলায় জুতোর মালা পরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে তারা দুষ্কৃতিকারী, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যে দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিশন গঠনের পর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করেছেন পিলখানায় হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য ও সাবেক সেনা কর্মকর্তারা। সোমবার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় পূর্বের কমিশনের ব্যর্থতার কথা তুলে ধরেন আইন উপদেষ্টার কাছে। বলেন, এই তদন্ত কমিশন জাতির আশা পূরণ করবে। তারা বলেন, এই বিদ্রোহের ইন্ধনদাতা কারা পূর্বের তদন্তে বাধা দিয়েছে তাদেরও তদন্তের আওতায় আনতে হবে। মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের তদন্তের আওতায় আনার আহ্বান জানান তারা। এ ঘটনায় উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতার সবাইকে ছেড়ে দেওয়ারও আহ্বান জানানো হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবস্থা বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। সেই সাথে যারা ইভিএম ব্যবস্থার প্রবর্তক তাদের বিচার করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। বিগত 15 বছরে যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানান বদিউল আলম মজুমদার। নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। শুধু তাই নয়, 2 থেকে 7 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড পাওয়ার কথা, কিন্তু কারো উল্লেখযোগ্য শাস্তি হয়েছে বলে আমার জানি। আর সবচেয়ে বড় কথা, যে যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন, তারা যে অন্যায়গুলো করেছে এগুলোর তদন্ত হওয়া দরকার, এবং তাদেরকেও শাস্তিটা নেওয়া দরকার, যাতে, কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়।
রাজনৈতিক দলগুলো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কোনো আভাস দেখছে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, বর্তমান সংস্কার কমিশন প্রধানরা যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, তাই তাদের দেয়া বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদারের নির্বাচনের জন্য মাঠ এখনও পরিচ্ছন্ন হয়নি বক্তব্যের জেরে এমন মন্তব্য করেন তিনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির সাথে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও গণ অধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সংস্কারের পাশাপাশি জাতীয় সরকারও গঠন করবে, আর সংস্কার কমিশন প্রধানদের বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি। এছাড়াও যৌক্তিক সময়ে জনগণের ম্যান্ডেট অনুযায়ী নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা। এ সময় বৈঠক শেষে এনডিএম ও গণ অধিকার পরিষদের নেতারা বলেন, নির্বাচনের সময় ক্ষেপণের কোনো প্রয়োজনীয়তা নেই। সরকারের এখনই প্রয়োজন কি উপায়ে কোন সময়ের মধ্যে নির্বাচন হবে তার রোড ম্যাপ প্রদান করা। ওনারা কে কি বলছেন, কারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, কারা দেখতে পাচ্ছেন না, এটা ওনাদের সমস্যা। যারা কথা বলছেন ওনারা জনগণের কাছে দায়বদ্ধতা নাই। একমাত্র নির্বাচিত সরকারের জনগণকে দায়বদ্ধ থাকবে। যারা দায়বদ্ধ থাকবে না তারা কে কি ভাবছে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। সময় ক্ষেপণের কোনো প্রয়োজন নেই নির্বাচনের জন্য। নির্বাচন প্রথমত দরকার, কারণ কোনো সরকার কোনো বড় ডিসিশন নিতে পারে না জনগণের ম্যান্ডেট ছাড়া। আর দ্বিতীয়ত দরকার কারণ সব আন্দোলনই কিন্তু ছিল জনগণের হাতে তাদের ভোটের ক্ষমতা ফিরিয়ে দেবার জন্য। সকালে পৃথক এক কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাতের আধারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে জনগণ তা মেনে নিবে না। সংস্কার তো কোনো বিষয় না, একটা ছোট্ট ঘটনা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন সেই আদেশ যদি প্রশাসন যদি না করতে পারে, এটাই তো বড় সংস্কার। অর্থাৎ ওইটা যদি আইনসঙ্গত না হয়, আর আইনসঙ্গত না হলে পরে ডিসি এসপি প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না। এই না বলাটাই তো বড় সংস্কার, আর কোনো সংস্কার লাগবে না। আর আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কয়েকজন উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদও জানান বিএনপির এই নেতা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াত কখনোই চাঁদাবাজি দুর্নীতির সঙ্গে জড়িত নয় দাবি করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় রংপুরের পাগলাপীর বাজারে এক পথসভায় তিনি একথা বলেন। আওয়ামী লীগকে ষড়যন্ত্রের দল আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, 15.5 বছর বাংলাদেশকে শোষণ করেছে আওয়ামী লীগ। তারা বিচার বিভাগ তছনছ এবং সেনাবাহিনীর 57 জন অফিসারকে হত্যা করেছে। ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ও তার দোসরদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে, কিন্তু দেশের মানুষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। সমর্থন দিবেন, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজি করব না, এখনো করি না এবং আগামীতে কাউকে করতেও দেব না। আমরা দখল বাণিজ্য করি না, এখনো করছি না, আগামীতেও করব না এবং কাউকে দখলদারির রাজত্ব চালাতেও দেব না। নগদ নিবেদিত অর্থনীতির খবর। 1.5 মাস পর আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ছাড়ালো। রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে এই রিজার্ভের পরিমাণ বেড়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী 22 ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $2,42,80,000। প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সের উপর ভর করে এই রিজার্ভ বাড়ছে। চলতি মাসের 22 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $2 বিলিয়ন বেশি। শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে। সেই সাথে বিভিন্ন উৎস থেকে প্রতিদিনই ডলার যোগ হওয়ায় ক্রমেই বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে একসাথে কাজ করার কথা জানিয়েছে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গত 16 বছরে ব্যবসা থেকে শুরু করে কোনো ক্ষেত্রেই সঠিকভাবে কাজ করতে পারেনি তারা। এখন অন্যান্য দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক করার সুযোগ এসেছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসার সম্পর্ক আরও দৃঢ় করার কথা জানান তারা। এটি নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যে কাজ করার পাশাপাশি ব্যবসা কিভাবে আরও সহজ করা যায় তা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া, নেদারল্যান্ডস, আমেরিকান সহ বিভিন্ন দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।